ভাইজান আজকে যে এলাকাতে আসলেন একেবারে ইচ্ছাকৃত পরিকল্পিতভাবে একেবারে তৃণমূল কংগ্রেসের নেতারা এলাকা উত্তপ্ত করার চেষ্টা করেছিল, এমনটা অভিযোগ করছিল এই এলাকার স্থানীয় বাসীরা। একদিকে মাধ্যমিক পরীক্ষা চলছে, অন্যদিকে শাসক দলের মদতে প্রকাশ্যে চলছে মাইক। কি বলবেন? দেখুন, হাইকোর্টের নির্দেশনা আছে এই মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে যে এই সময় চালাতে পারবে না। মাধ্যমিক পরীক্ষা শেষ হলেও এখনো মাদ্রাসার পরীক্ষা চলছে। মাদ্রাসা বোর্ডের যারা মাধ্যমিক অর্থাৎ আলিম ফাজিল অর্থাৎ এইচএস যারা দিচ্ছেন তারাও এখন পরীক্ষার্থী। তারা দুর্ভাগ্যের বিষয়, মাদ্রাসা বোর্ডকে এরা কোন নজরে দেখে এদের আচরণে কিন্তু বুঝিয়ে দিচ্ছে। মাদ্রাসার ছাত্রগুলো ছাত্র নয়, তাহলে কি তারা কি পরীক্ষায় কাল কি পরীক্ষা আছে 25 তারিখ, কাল 25 তারিখ পর্যন্ত লাস্ট পরীক্ষা আছে, তাহলে তাদের ক্ষেত্রে তো অসুবিধা হবে। সেটাকে উপেক্ষা করে প্রশাসনের বাধাকে উপেক্ষা করে আমার কাছে যতটুকু খবর আছে প্রশাসনের কাছে এই বিষয়টা খবর গেল, প্রশাসন বারণ করলো, প্রশাসনের কথা সেই অর্থেরা শুনেনি। তাহলে প্রশাসনের উচিত হচ্ছে কড়া হাতে দমন করা। আর এই দেখুন, আমাদের এই প্রোগ্রামটাকে আমরা পূর্ব ঘোষিত প্রোগ্রাম, জনসংযোগে আমি থাকি, এই বিষয়টা প্রশাসনকে আমাদের গত 4-5 দিন আগেই জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই এলাকায় প্রোগ্রাম করছে। করুক না, একটা কোনো একাধিক প্রোগ্রাম হোক না, কিন্তু কোনো এলাকাকে যদি হিংসার দিকে ঠেলে দিয়ে আপনার ভাষায় উত্তপ্ত করার জন্য হয়, তাহলে এলাকার মানুষ কিন্তু এর জবাবটা গণতান্ত্রিক প্রক্রিয়াতেই দেবে। এই ফুলবাড়ি যে শর্ট রুট ছিল সেই রুট দিয়ে আপনার গাড়ি ঢুকছিল, কিন্তু পুলিশ প্রশাসন বাধা দিয়েছে, টিএমসির মিটিং চলছে বলে রং রুট দিয়ে আপনাকে না, দেখুন, পুলিশ প্রশাসন বাধা দেয়নি, জিনিসটা একটু ক্লিয়ার করা দরকার। হ্যাঁ, শর্ট রুট দিয়ে আসা যেত। প্রশাসনের যিনি কর্তা আমার সাথে ছিলেন তিনি আমাকে রিকোয়েস্ট করলেন যদি এই রুটের পরিবর্তে অন্য রুট দিয়ে যান আমাদের তাহলে সুবিধা হয়। সেক্ষেত্রে দেখুন, আমরা প্রশাসনকে সবসময় সহযোগিতা করি, আর এই হিংসা ফ্যাসাদদের মধ্যে আমরা সবসময় এড়িয়ে থাকার চেষ্টা করি। তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে এটাকে এই হিংসাটা তৈরি করতে চাই। দেখুন, এটা থেকে একটা জিনিস তো স্পষ্ট হলো, আইএসএফ হিংসা এটাকে এড়িয়ে চলার চেষ্টা করে, হিংসাই পা দেওয়ার চেষ্টা করে না। আপনি তখন এখানেই প্রোগ্রাম আছে, এখানে যদি তৃণমূলের, আমি যখন নেমেছিলাম আপনার বাচ্চাদের হাতে যখন বই খাতা পেন খাতা তুলে দিচ্ছিলাম, তৃণমূলের এক নেতাও বাইক নিয়ে গেল, আমাদের ছেলেরা তো সাইড দিয়ে দিল। এই কনফিডেন্সটা প্রশাসনের ছিল, এখানে তৃণমূলের নেতা গেলে তাদেরকে কিছু বলবে না, কারণ আইএসএফ এই হিংসাতে জড়ায় না। আর ওইখান থেকে কেন আমাদেরকে অন্য রুটে যাওয়ার জন্য সাজেস্ট করলো? আমি তো এখানে আসতে চাইতাম, কি আসতে পারতাম না? আমাকে আটকাতে পারতো, সেটা আমার আটকাতে পারতো না, কিন্তু উনি আমাকে সাজেস্ট করেছে। সাজেস্ট করার কারণ কি, নিশ্চিতভাবে এটা আমার বলতে অবকাশ রাখে না যে তৃণমূল তাহলে হিংসাকে কেমন ভাবে আঁকড়ে ধরে রাখে। ভাঙড়ে প্রকাশ্যে দুষ্কৃতীদের দাবাদাবি এবং প্রকাশ্যে মাইক চলছে, এত থানা ভাঙড়ে হলো, প্রশাসন কি করছে? সেটাই তো প্রশ্ন। আমি তো মমতা ব্যানার্জি মহাশয়কে বলেছিলাম পাড়ায় পাড়ায় থানা করে দিন, ল অ্যান্ড অর্ডার যদি ঠিকঠাক থাকে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে মেলাতে গিয়ে সেখানে তোলাবাজি হচ্ছে, জুয়া খেলছে, সেখানে প্রশাসন গিয়ে আটকাতে গেলে আবার সেই প্রশাসনকে মারছে। ভাবতে অবাক লাগছে। আজকে ভাঙড়ের প্রশাসন, ভাঙড়ের ডিভিশনে যারা কর্তারা আছে তাদের যে আপনারা দেখুন যে কিভাবে ভাঙড়ের বদনাম করা হচ্ছে। আমরা ভাঙড়কে শান্তিতে রাখতে চাই, শান্তিপূর্ণ ভাঙড়ে আমরা সবসময় চাই, কিন্তু ভাঙড়কে যারা উত্তপ্ত করছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিন, অন্যথায় ভাঙড়বাসী কিন্তু আপনাদের বিরুদ্ধে কথা বলবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। দেখুন, আমি একটা কথা বলবো, আমরা একটা বাচ্চা বেলায় গল্প পড়েছিলাম, সে কুমিরের বাচ্চা। একটা বাচ্চাকে একাধিকবার দেখানো হচ্ছে, এটা হচ্ছে 500 জন কর্মী কতটা জায়গা লাগে যিনি বলছে, তার কি এই সম্বন্ধে কোনো জ্ঞান আছে? একজন ব্যক্তি দাঁড়াতে গেলে কতটা জায়গা লাগে, একজন বসলে কত স্কয়ার ফিট জায়গা লাগে, 500 জন থাকলে তাহলে সেখানে কত স্কয়ার ফিট জায়গা লাগবে? বলতে তো ট্যাক্স লাগে না? হ্যাঁ, কয়েকজন কর্মী গিয়েছে, সে কয়েকজন কর্মী যাওয়ার পিছনে অনেক কারণ আছে। হ্যাঁ, অবশ্যই আইএসএফ এর কর্মী কয়েকজন গিয়েছে, যাওয়ার পিছনে কারণ আছে। কাউকে ভয় দেখাচ্ছে, কাউকে চমকাচ্ছে, কাউকে ধমকাচ্ছে, মিথ্যা মামলা দেবো, কে মামলায় ফেসে আছে, পারিবারিক কোনো ব্যাপারে ফেসে আছে, সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। আবার কয়েকজন অন্য জায়গার কথা বলছি গিয়েছে, ভাই দুটো মানুষের মধ্যে জায়গা নিয়ে সমস্যা, সে ভাবছে আমি এই সময় আইএসএফ বলে নিজেকে তৃণমূলের ঝান্ডাটা ধরে নিই, তৃণমূল আমার জায়গাটা উদ্ধার করে দেবে। আইএসএফ এর ভালোবাসার মানুষ সদস্য ছিল। তবে যাই যাক না কেন, আমি এটা বলতে পারি, আপনি দায়িত্ব নিয়ে ভোটটা কিন্তু আইএসএফ এর ইভিএম এ আইএসএফ এর পক্ষে আসবে। তো যারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে, আমার সজ্ঞানে জানা নেই তারা এর আগে হাতে মাইক পেয়েছে কিনা, তারা দাবি করছে যে ঠিক কলিয়ার 2 নম্বর অঞ্চলে তারা আইএসএফ দলটা এনেছে, তাহলে ভাঙড়ের এত নেতাকর্মী তারা কারা? দেখো, দাবি যে কেউ করতে পারে, এনেছে, এখন তিনারা ভালো লেগেছে, তৃণমূলে গিয়েছে। কিন্তু আমি আপনাদেরকে আবার বলছি, আমার কথাটা বোঝার চেষ্টা করুন, কারো কিছু সমস্যাতে পড়েই যাচ্ছে তৃণমূলে, সমস্যার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ভোটটা কিন্তু আইএসএফই থাকবে।
কর্মীদের দাবি একটাই যে ভাঙড়ে গত 4 বছরে কোনো উন্নয়ন হয়নি, তাই জন্য তারা তৃণমূলের হাত ধরছে। এটা কি বলবে এই বিষয়টা? তো ওটা আইএসএফ এর কর্মীদের দাবি হতে পারে না, তাকে তো কিছু বলতে হবে তৃণমূলের মন পাওয়ার জন্য। আমি পোলেরহাট 2 নম্বরের কথা যদি বলি, আপনি শ্যামনগর বাজারে যে দেখবেন সব থেকে বড় যে লাইটটা জ্বলছে, মানুষের যেটা সুবিধা হচ্ছে, লাইটের কথা বলুন, লাইট জ্বলে গেল। তো আপনার যে সুবিধা পাচ্ছে ওটাই 17 বিধানসভা অর্থাৎ 17তম বিধানসভার 248 নম্বর বিধানসভা অর্থাৎ ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর এমএলএ লাইটের টাকা থেকে ওটা হচ্ছে। আমি ব্যাপারটা হচ্ছে দেখুন, আমি আজকেও বলছি, বিগত দিনে বলছি, আগামীতেও বলবো, আমার 5 বছর পিরিয়ড শেষ হওয়ার অপেক্ষা করুন না আপনারা। এই 5 বছরের মধ্যে আমি আমার ল্যাডে যে টাকাটা পাওয়ার কথা সে টাকায় কি কি কাজ করেছি। খান 6-8 তো আপনার স্ট্রিট লাইট হয়েছে, ফাইমাস লাইট, আপনার কি বলে কলের পানীয় জলের ব্যবস্থা হয়েছে। ইভেন আর যে সমস্ত প্রকল্পগুলো জমা দিয়ে রেখেছি আমি, এই স্কিমগুলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাকে চেপে রাখা হচ্ছে, কিন্তু সবার রিসিভ কপি আমার কাছে আছে। আমি কখন কবে মন্দিরের আপনার যাওয়ার পথে সেখানে লাইটের প্রয়োজন আছে, সেখানে লাইট আমি করেছি। শ্মশানে যেখানে দাহ করে তারপরে চান টান করার যে ব্যবস্থা থাকে, সেখানে একটা ঘাটের দরকার, কিন্তু সমাজের মানুষের জন্য তার ব্যবস্থা করেছি কিনা, করেছি, মানে সেগুলো লেখা আছে না কিনা। আপনার কবরস্থানে যাওয়ার রাস্তায় অন্ধকার, ওখানে লাইটের ব্যবস্থার জন্য আমি বলেছি সেই সবগুলো আমার ডকুমেন্টস আছে। কিন্তু অপদার্থ সরকারের যারা আছেন তারা চেপে রাখার চেষ্টা করছে, বেশিদিন চেপে রাখতে পারবে না। আমি আশা করছি আর বেশ কিছু কাগজগুলো যেগুলো আছে সেগুলো, যেমন আপনাদের দেবীপুর, যার নামটা কি তোদের ওখানটা রাংসারার ওখানে মন্দিরের যেটা দুর্গাপুজো হয় তার পাশে বিউটিফিকেশনের জন্য আমি সেই দপ্তরকে জানিয়েছি কি জানাইনি, এগুলো সবগুলোই আমার দেওয়া আছে। সংখ্যালঘুর ভোট কেটে বিজেপির হাত শক্ত করেছে, কি বলবেন? ভাঙড় অঞ্চলের ব্যাপারে ওনার তো আর কোনো অপশন আছে? ওনার আর কোনো বলার জায়গা আছে যে এটা বলা ছাড়া এটা বললে মানুষ খাবে? আবার যেখানে আবার হিন্দু সমাজের মানুষরা বেশি থাকেন সেখানে গিয়ে বলছে ওটা মুসলমানদের দল আছে, যেখানে মুসলমানরা বেশি থাকে সেখানে বলছে বিজেপিদের দল, বিজেপির সুবিধা করে দিচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে কারো কি পৈতৃক সম্পত্তি নাকি ভোটটা, যে ওইটা আমার ভোট? সংখ্যালঘুরা কি এতই বোকা হয়ে গেছে যে নওশাদ সিদ্দিকীর কথাই ভোট দিয়ে দেবে? সংখ্যালঘুদের আপনি ভোট নিলেন, 2021 সালে অবজারভাররাই বললেন বিজেপি চলে আসবে, বিজেপিকে আটকানোর জন্য আমাদের ভোটটা দিন, বিজেপিকে আমরা সাইজ করে ফেলবো। ভালো কথা, সংখ্যালঘুরা তো দুহাত ভরে ভোট দিল। শুভেন্দু অধিকারী যেভাবে বিষ উগলাচ্ছে, হিন্দু মুসলমানের ঐক্য যেভাবে নষ্ট করার চেষ্টা করছে, মাদ্রাসা নিয়ে যেভাবে বাজে মন্তব্য করছে, তার বিরুদ্ধে যারা বলেছিল ভোট আমাকে দিন, সংখ্যালঘুদেরকে আমরা প্রোটেক্ট করবো, বিজেপিকে আমরা ঠান্ডা করে ফেলবো, তারা কি ব্যবস্থা গ্রহণ করেছে? তাহলে সংখ্যা উল্টে আবার কি বলছে, যদি ওই সমাজের মানুষ রাস্তায় নেবে আপনি জায়গা পাবেন তো, মানে পালাবার কি বলেছে, পালাবার পথ পাবেন নাকি, এ ধরনের কথা বলে, সামলাতে পারবেন তো? তার মানে মুসলমানরা ভোট দাও বিজেপিকে আটকানোর জন্য, সেই বিজেপি যখন মুসলমানদের বিরুদ্ধে বলবে আবার মুসলমানরা আন্দোলন করে। আরে ভাই, আপনি ভোট নিলেন মুসলমানদেরকে রক্ষা করার জন্য, আর যখন মুসলমানদের বিরুদ্ধে কথা বলছেন আবার মুসলমানদেরকে রাস্তায় নামতে হবে। এই খেলা যখন ধরে ফেলছে শওকত মোল্লা সাহেবদের, তখনই শওকত মোল্লা সাহেবরা এই কথা বলছেন। আচ্ছা, আমি একটা কথা বলি, আমি এই ভাঙড় 1 নম্বর ব্লকে এসে গত সপ্তাহে বলে গিয়েছিলাম যে বিধানসভাতে শওকত মোল্লা সাহেবকে চ্যালেঞ্জ করে গিয়েছিলাম, বারাইপুরের মসজিদে উঠে যে পবিত্রতা নষ্ট করেছে, কোরআন শরীফ এবং মসজিদে পিচ্ছাপ করেছে, এটার বিরুদ্ধে উনি বিরুদ্ধে না বললেও যে প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করছে, এটি সঠিক যাতে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে, এতটুকু কথা বিধানসভার মধ্যে বলতে আমি 3 দিন অপেক্ষা করেছি, উনি বলেননি। লাস্টে আমি নিজে বাধ্য হয়ে 20 তারিখে বিধানসভায় মেনশন করলাম আমি স্পিকার স্যারকে যে বারাইপুরের মসজিদে উঠে এই নোংরামি হয়েছে, ওখানে ইমাম সাহেবের ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, ওখানে একটা ফেরিওয়ালাকে ধরে মারধর করা হয়েছে, 3 জনেরই ধর্মীয় পরিচয় হচ্ছে মুসলমান। এটার বিরুদ্ধে পুলিশ যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করে, কারণ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার একটা অপচেষ্টা চলছে, এটা কোনোভাবেই আমরা মেনে নেব না। যারা এই অপচেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিক পুলিশ। এতটুকু কথা বলেছি, এটা কথা বলে তো সাম্প্রদায়িক হয়ে যায় না, এতটুকু কথা বলার সাহস আছে শওকত বাবুর, কিন্তু তিনি না পেরে আমাকে দোষারোপ করছে, আমাদের পার্টিকে দোষারোপ করছে। বাংলার মানুষ জেনে গিয়েছে যে 2026 সালে বিজেপি তৃণমূলের নাটককে করতে হবে, ধ্বংস করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। আইএসএফ তথা এদের মতো যারা ধর্মনিরপেক্ষ শক্তি আছে বেশি বেশি এমএলএ ভেতরে পাঠাতে হবে। হ্যাঁ, শওকত মোল্লা প্রত্যেকটা মিটিং এ গিয়ে একটা কথা বলেছে, আপনারা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভাঙড়ে ক্ষমতা আসলে হসপিটাল করবেন, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমরা শুনেছিলাম ভোজরাট মাঠে এবারই প্রতিশ্রুতি দিয়েছিল বিধানসভার আগে যে আমরা হসপিটাল করে দেবো।
এইভাবে মানুষকে এ করছে, আপনি এই বিষয়ে আমি বলি একটা কথা, আমরা ক্ষমতায় আসলে সমগ্র রাজ্যের কথা বলেছিলাম। ক্ষমতায় আসলে ভাঙড়ে শুধু হসপিটাল নয়, ভাঙড়ে আমরা হিমঘরে নির্মাণ করবো বলেছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা সারা রাজ্যে ক্ষমতায় আসতে পারিনি, আমরা শুধুমাত্র ভাঙড় থেকে জিতেছি। কিন্তু আমি তো চুপ করে যাইনি, বারবার বিধানসভায় নলমুড়ি হসপিটালের কথা, জিরানগাঁসা হসপিটালের কথা, উন্নত মানের কথা করার কথা বলেছি এবং অতি দ্রুত ভাঙড়ে হিমঘর নির্মাণের কথা বারবার বলে আসছি। সরকারে আছে এখন শওকত বাবুরা, শওকত বাবুদের কাজ হচ্ছে মমতা ব্যানার্জির শুধু কথা নয়, ভাঙড়ের মানুষকে পরিষেবা দিতে হবে। তার জন্য হসপিটালগুলোকে সুপার স্পেশালিটি হসপিটাল করতে হবে। আমরা ভুলে যাচ্ছি না, চণ্ডীপুর মাঠ থেকে মমতা ব্যানার্জি মেডিকেল কলেজের ঘোষণা দিয়েছিলেন, এখনো কারণ মেডিকেল কলেজ হলো না। ওনার তো ক্ষমতায় আছে, এর জবাবটা শওকত সাহেবকে দেওয়া দরকার। ভাইজান পরিষেবা তো দিচ্ছে, উন্নয়ন দিচ্ছে, আর সেগুলো যাচ্ছে নেতাদের পকেটে, আমি ওদিকে আসি না। তারপরেও ভাঙড়ে রাজনৈতিক সভা থেকে তৃণমূল কংগ্রেসের নেতারা বলছে এখনো পর্যন্ত ভাঙড়ের কোনো মানুষ বলতে পারবে না আমরা আবাস যোজনার ঘরের টাকা পাচ্ছি না। কিন্তু একাধিক বাংলার মায়েরা আবাস যোজনার টাকার জন্য কাঁদছে। আমি তারপরেও দেখুন, মিথ্যা আমি একটা প্রতিশ্রুতি। কথা বলছি, কে নেতার এই কোন সাধারণ মানুষ সাহস করে বলবে বলুন তো যে আমি আবাস যোজনাটা পাচ্ছি না? বললি তো তাকে মারধর করবি, তার নামে মিথ্যা মামলা দেবে। সমস্যাটা এখানেই তো। 10,000 20,000 টাকা নিয়ে যে বলছে বাড়ি পাইয়ে দেবো, প্রথম কিস্তির টাকা এসেছে, 20,000 টাকা না দিলে দ্বিতীয় কিস্তির টাকা তোমাকে ঢুকতে দেবো না। যারা এই অবৈধ কথাবার্তা বলে যাচ্ছে তারাই তো মাইক ধরে বড় বড় ভাষণ দিচ্ছে। 2006 সালে মমতা ব্যানার্জির নেতৃত্বে বিধানসভা ভাঙচুর হয়েছিল, তো সেখানে শুভেন্দু পরিণত তুলে যে আমি একটুখানি বিধানসভার মধ্যে কাগজ ছিঁড়ে ফেলে দিয়েছি, আমাকে সাসপেন্ড করেছে। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, কাগজ বিধানসভার হাউসের মধ্যে কাগজ ছিঁড়ে ফেলাটা হচ্ছে ওখানকার রীতি নিয়মের বাইরে, আর বিধানসভার টেবিল চেয়ার ভাঙাটা ওখানকার রীতি নিয়মের বাইরে। দুটোই রীতি নিয়মের বাইরে কাজ করেছে।